যে উনি বলল যে কোনো ধরনের সমাবেশ হবে না, কোনো ধরনের মিছিল হবে না, এরপরেও নেতাকর্মীরা মিছিল নিয়ে আমাদের পুলিশের উপর আক্রমণ করে, পুলিশকে আহত করে, বাধ্য হয়ে পুলিশ সেখানে লাঠিচার্জ করে। বিনা উস্কানিতেই হামলা দাবি মির্জা ফখরুলের। বিশৃঙ্খলা করাই উদ্দেশ্য বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঘরে ফিরে যাওয়ার সময় পুলিশ অতর্কিতে তাদের উপরে হামলা করেছে, তাদের উপরে লাঠিচার্জ করেছে, টিয়ার গ্যাস শেল মেরেছে এবং গুলি করেছে। তারা সবসময় একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য, একটা উস্কানি দেওয়ার জন্য এগুলো করে থাকে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নোয়াখালীতে সহিংসতার ঘটনায় জড়িত বিএনপি নেতা বুলু আদালতে স্বেচ্ছাসেবক দল নেতার স্বীকারোক্তি। মূল পরিকল্পনাকারীরা চিহ্নিত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিদেশিদের জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে সব সুবিধা দেবে সরকার। বাণিজ্য ও বিনিয়োগ সামিটে প্রধানমন্ত্রী। জোরদার করা হয়েছে বাণিজ্য কূটনীতি। টিউমার অপারেশনের পর বেগম জিয়াকে আইসিইউ থেকে নেওয়া হয়েছে কেবিনে, জানালেন চিকিৎসক। বিদেশ নিয়ে চিকিৎসা করাতে চায় পরিবার। ভ্যালির অফিসের তালাবদ্ধ সিন্দুক ও আলমারি ঘিরে রহস্য। টাকা পাচারের জন্যই প্রতি মাসে দুবাই যেতেন সিইও রাসেল। হাইকোর্ট গঠিত কমিটির বৈঠক। এবং কাল বিশ্বকাপের সুপার 12-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বাঘ সিংহের লড়াই ছড়াচ্ছে ভিন্ন উত্তাপ। রাজধানীর নয়াপল্টনে বিএনপির সম্প্রীতি সমাবেশ শেষে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এ সময় আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। পুলিশ বলছে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিনা উস্কানিতেই পরিকল্পিতভাবে কর্মসূচিতে হামলা করা হয়েছে। বক্তব্য শেষ করলো যে উনি বলল যে কোনো ধরনের সমাবেশ হবে না, কোনো ধরনের মিছিল হবে না, এরপরেও নেতাকর্মীরা মিছিল নিয়ে আমাদের পুলিশের উপর আক্রমণ করে, পুলিশকে আহত করে, বাধ্য হয়ে পুলিশ সেখানে লাঠিচার্জ করে। যদিও বিএনপি বলছে উল্টো কথা। ঘরে ফিরে যাওয়ার সময় পুলিশ অতর্কিতে তাদের উপরে হামলা করেছে, তাদের উপরে লাঠিচার্জ করেছে, টিয়ার গ্যাস শেল মেরেছে এবং গুলি করেছে। অনেকেই আমাদের নেতাকর্মীরা তারা আহত হয়েছেন। এর আগে মঙ্গলবার বেলা 11টায় সম্প্রীতির মিছিল করার কথা ছিল বিএনপির। পরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নয়াপল্টনে পূর্ব নির্ধারিত সমাবেশে বিএনপি নেতারা সাম্প্রতিক হামলার জন্য সরকারকেই দায়ী করেন। তারা বলেন, সরকার সুপরিকল্পিতভাবে গণতন্ত্র হত্যা করেছে। অবিলম্বে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান বিএনপি নেতারা। সারা দেশে এই তাণ্ডবের প্রতিরোধ এবং প্রতিবাদ গড়ে তুলতে হবে। রাজপথে যে বাধা আসবে সেই বাধা অতিক্রম করতে হবে। আঘাত করলে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে সরকার এদেশে যে একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। আওয়ামী লীগের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। তারা কোনো সমস্যাই সমাধান করতে পারেনি। তারা আজকে সাম্প্রদায়িক দাঙ্গা তারা তৈরি করে। অবিলম্বে পদত্যাগ করুন, করে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন করুন। এ নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন সহকর্মী আফজাল হোসেন। যাচ্ছি তার কাছে। আফজাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘদিন পর বিএনপি কিন্তু আজকে আবার মাঠে নেমেছে বলা যায়, এবং সম্প্রীতি সমাবেশে কিন্তু আমরা সংঘর্ষের চিত্র দেখতে পেলাম। কেন এই সংঘর্ষ, কি হয়েছিল আসলে? আসলে দীর্ঘদিন পর মাঠে নেমেছে এমনটি বলা মনে হয় না সঠিক হবে, কারণ হচ্ছে তারা দীর্ঘদিন ধরেই প্রেস ক্লাবের সামনে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছিলেন। তো আজকে আমরা যতটুকু জানতে পেরেছিলাম বা গণমাধ্যমকে জানানো হয়েছিল যে শান্তির সমাবেশ করা হবে, সম্প্রীতি মিছিল করা হবে পল্টন থেকে। কিন্তু বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে পুলিশকে লিখিতভাবে জানানোর পরেও তারা যখন অনুমতি দেননি, তখন তারা পল্টনে সংক্ষিপ্ত সমাবেশ করতে চেয়েছেন বা তারা করেছেন। কিন্তু যেটি হচ্ছে যে তারা কিন্তু 28 মিনিটের মতো সংক্ষিপ্ত সমাবেশ করেছেন পল্টন কার্যালয়ের সামনে অস্থায়ী ট্রাকে।
এবং মির্জা ফখরুল কিন্তু সেই সমাবেশ থেকেই নেতাকর্মীদের বলেছে বিএনপির শান্তির সমাবেশের সংঘর্ষের বিষয়টি দেখতে চাই বিএনপি কি দাবি করছে আর পুলিশ কি বলছে। বিএনপি দাবি করছে যে বিনা উস্কানিতে হামলা করা হয়েছে, তাদের 50 জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। যদিও বিএনপির দপ্তরে যিনি থাকেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী, তার দাবি হচ্ছে শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। 15 জন এই ঘটনায় বিএনপি নেতাকর্মীরা আহত হয়েছেন, তাদেরকে স্থানীয় আশেপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আর পুলিশ বলছে যে মিছিলের অনুমতি ছিল না, কিন্তু তারা মিছিল করেছেন এবং মিছিল থেকেই পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়েছে। এটি পুলিশ বলছে। পুলিশের ওপর অতর্কিত হামলা, সেটি আমি বললামই। আর বিএনপি যে 50 জন দাবি করছে, পুলিশ বলছে যে তারা 44 জনকে আটক করেছেন আর তাদের 6 জন পুলিশ সদস্য আহত হয়েছে। সবশেষ যে তথ্য, আমি কিছুক্ষণ আগে এখানে আসার আগেই পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছেন। তারা বলছেন যে এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে, প্রায় অজ্ঞাত কয়েক হাজার জনকে আসামি করা হবে এবং বিএনপির শীর্ষ কয়েকজন নেতার নামও কিন্তু মামলার রেজারে থাকতে পারবেন এবং থাকতে পারে এমনটাই আভাস দিয়েছেন। এবং বেশ কয়েকজনকে নাম উল্লেখ করেও আসামি করা হবে। হয়তো রাতের মধ্যেই আমরা এই তথ্যটি জানতে পারবো। আর দিনভর এই যে বিএনপির শান্তির সমাবেশের সংঘর্ষ নিয়ে আওয়ামী লীগ নেতা এবং বিএনপি নেতারা বিভিন্ন ধরনের কথা বলেছেন এবং সম্প্রীতির যে বন্ধন সেটির বিষয়েও কিন্তু বেশ কয়েকজন নেতা কথা বলেছেন। আমরা যদি দেখতে চাই যে বিএনপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে সৃজনশীল মিথ্যাচার বিএনপির মুখেই মানায়, এই কথাটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন। আর কুমিল্লার ঘটনার পরিকল্পনা হয় লন্ডনে, ডক্টর হাসান মাহমুদ তথ্য সম্প্রচার মন্ত্রী, তিনি এটি বলেছেন রাজশাহীতে। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বিশৃঙ্খলা করাই দলটির উদ্দেশ্য। পল্টনের বিশৃঙ্খলা বা সংঘর্ষ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এটি বলেছেন। আর আওয়ামী লীগের ক্ষমতায় থাকার অধিকার নেই, এটি মির্জা ফখরুল বলেছেন। তার বক্তব্য আমরা কিছুক্ষণ আগেই প্রচার করেছি। আর বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হবেন। এই কথাগুলো কিন্তু একটা কথা বললেন যে মাসব্যাপী ষড়যন্ত্র হয়েছে, অর্থাৎ বিএনপি যেই সাংগঠনিক বৈঠক করেছিল তিনি বলতে চাচ্ছেন সেই বৈঠকের আড়ালে এরকম চক্রান্তটা হয়েছে। এই বিষয়ে আসলে তিনি বিস্তারিত কি জানিয়েছেন? সেটির পরিকল্পনা লন্ডন থেকেই হয়েছে, এটি কিন্তু বলছেন। আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে, সেটি নিয়ে আমাদের সহকর্মী করা একটি রিপোর্ট রয়েছে, আমরা এখন সেই রিপোর্টটি দেখব। বেশ কিছু শারীরিক সমস্যা নিয়ে গত 12ই অক্টোবর দ্বিতীয়বারের মতো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। করা হয় বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা, ধরা পড়ে ছোট একটি টিউমার। 13 দিন পর সোমবার তা অস্ত্রোপচার করে বায়োপসি করা হয়, যার ফলাফল জানতে সময় লাগবে বলে জানিয়েছেন বেগম জিয়ার চিকিৎসকরা। আর্থাইটিস, ডায়াবেটিস, লিভার, কিডনি ও হার্ট সহ নানা জটিলতায় ভুগতে থাকা বেগম জিয়ার টিউমারের বায়োপসির পর কেমন আছেন তিনি, এই বিষয়ে জানতে চাইলে তার মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, নিবিড় পর্যবেক্ষণ থেকে বেগম জিয়াকে নেওয়া হয়েছে কেবিনে। অনেকটা সুস্থ রয়েছেন বলেও জানান তিনি। আলহামদুলিল্লাহ লিকুইড খাচ্ছেন এবং সুস্থ আছেন, কালকে এখন সুস্থ আছে। গুরুতর অসুস্থ বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে পরিবারের আবেদনে সরকার সাড়া দিচ্ছে না অভিযোগ করে জাহিদ হোসেন বলেন, বিএনপি ও তার পরিবার এখনো সরকারের অনুমতির অপেক্ষায় আছেন। আগস্ট মাসে ওনারা বলছে পরিবারের পক্ষ থেকে যে আমাদের পরীক্ষা নিরীক্ষা ভালো চিকিৎসার জন্য দেশের বাইরে না নিয়ে যেতে বলছি, এই আশাতেই ওনার পরিবার এখনো আশাবাদী। দুর্নীতির 2 মামলায় কারাদণ্ডের পর বেগম জিয়াকে 2 বছরের অধিক সময় পর সাজা স্থগিত করে সাময়িক মুক্তি দেওয়া হয় গত বছরের 25শে মার্চ। এরপর চলতি বছরের 10ই এপ্রিল করোনায় আক্রান্ত হলে 27 তারিখ প্রথমবারের মতো এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি নেত্রীকে। 53 দিন চিকিৎসা শেষে গত 19শে জুন বাসভবন ফিরোজয় ফিরলেও প্রায় 5 মাস পর আবারও হাসপাতালে ভর্তি হলেন সাবেক প্রধানমন্ত্রী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জাফর আফজাল, বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বারবার পরিবার বলছে বিদেশ নিয়ে যেতে চায় তারা। আমরা এই প্রতিবেদনটিতে একই বিষয় দেখলাম। আসলে এখন পর্যন্ত কোনো ধরনের সরকারি আভাস কিংবা প্রতিক্রিয়াটা কি? এখন পর্যন্ত যেটি হচ্ছে যে তারা শুধুমাত্র মৌখিক দাবি জানিয়ে আসছে, আবার সরকারের কাছে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য আবেদন করা হবে। তারা দাবি জানিয়ে আসছে, বাট সরকারকে এখনও পর্যন্ত কোনো লিখিতভাবে আবেদন করা হয় নাই এবং আদৌ করা হবে কিনা সেটিও কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই। যদিও বিএনপিকে জিজ্ঞাসা করলে বিএনপি বলে যে বেগম জিয়ার মুক্তি এবং চিকিৎসা নিয়ে তার পরিবারই সব কিছু ভালো বলতে পারেন। বিএনপি নেতারা কিন্তু সেটি বলেন। আর যেহেতু পরিবারের আবেদনে বেগম জিয়া সাময়িকভাবে কারামুক্ত হয়েছেন এবং শুরু থেকেই বলছেন যে বেগম জিয়ার
জামিন বা মুক্তির বিষয়টি পরিবারই সরকারের সাথে সমঝোতা করছে, এমনটি কিন্তু বিএনপি নেতারা বলে আসছেন। আর বেগম জিয়ার শারীরিক অবস্থা যদি সবশেষ পরিস্থিতি যদিও রিপোর্টে চলে এসেছে, তারপরেও যদি বলি তাহলে বলা যায় যে কেবিনে স্থানান্তর করা হয়েছে। কালকে অপারেশন করার পরে তাকে সার্জিক্যাল আইসিইউতে রাখা হয়েছিল, আজকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তিনি ভালো আছেন। সকালবেলা নরম খাবারগুলো খেয়েছেন এবং ডাক্তারদের জানিয়েছেন তিনি ভালো বোধ করছেন। আর বায়োপসি রিপোর্টের ফলাফল বা এখনও আসেনি বলতে যে বায়োপসি রিপোর্টটা যেটি হচ্ছে যে জেনেটিক্যাল যে বিষয়গুলো থাকে, জেনেটিক্যাল স্টাডি করা দরকার, তারা ডাক্তাররা কিন্তু সেটাই বলছেন এবং সেই রিপোর্টটি পেতে তার মানে কি বায়োপসি রিপোর্ট না আসা পর্যন্ত বেগম খালেদা জিয়া হাসপাতালেই ভর্তি থাকবেন এরকমটাই কিছু বলা হচ্ছে? এটি একেবারেই নিশ্চিত যে বায়োপসি রিপোর্ট না আসা পর্যন্ত তাকে হাসপাতালেই থাকতে হবে, কারণ বায়োপসি রিপোর্টটা দেখার পরেই মূলত তার চিকিৎসা কি হবে সেটি কিন্তু ডাক্তাররা নির্ধারণ করবেন। আর বায়োপসি রিপোর্ট পেতে 72 ঘন্টা সাধারণত সময় লাগে, আবার অনেক সময় 15 থেকে 21 দিন পর্যন্ত সময় লাগে। এই সময়টা পর্যন্ত তাকে অপেক্ষা করতেই হচ্ছে। আর বিএনপি নেত্রী যে এটি নিয়েই যে প্রথম তিনি হাসপাতালে গেলেন তা কিন্তু না, এর আগেও যখন 27শে এপ্রিল তাকে করোনার যে কোভিড পরবর্তী জটিলতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং প্রায় 4 মাস তিনি চিকিৎসাধীন ছিলেন। 4 মাস চিকিৎসাধীন থাকার সময়গুলোতে কিন্তু তার আত্মীয় স্বজন বলতে তার ছেলের যারা নাকি আত্মীয় স্বজন আছেন, বিশেষ করে ছেলের বউরা আছেন, তারা কিন্তু ছিলেন না পুত্রবধূরা। এবার কোকোর ওয়াইফ আমরা জেনেছি যে তিনি এসেছেন। মূলত গণমাধ্যম কর্মীদের উপর কালকে ফখরুল যে চড়াও হয়েছিলেন বিএনপির মহাসচিব, এটি একটি কারণ হতে পারে। কারণ তখন বিএনপির চেয়ারপারসনের ছেলের বউ দেশের বাইরে থেকে এসে বেগম জিয়াকে দেখতে গিয়েছেন, এই খবরটি যখন আমাদের কাছে আসে তখন অনেকেই দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে বলেছিলেন যে বেগম খালেদা জিয়া আর শারীরিক অবস্থা অবনতি হয়েছে, এই খবরটি প্রচার করেছিলেন। কিন্তু বিএনপির মহাসচিব ব্রিফিং করে সাংবাদিকদের উপর গোসা হয়েছিলেন, বলেছিলেন যে কোনো ধরনের দায়িত্বশীল সূত্র ছাড়া এই ধরনের খবরগুলো প্রচার করা হয়েছে, বেগম জিয়া ভালো আছে। এখন অপেক্ষা শুধুমাত্র বায়োপসি রিপোর্ট আসা পর্যন্তই, আসলেই হয়তো বেগম জিয়ার পরবর্তী চিকিৎসা শুরু হবে। ধন্যবাদ আফজাল আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার আফজাল হোসেন, জানাচ্ছিলেন যে আজকে বিএনপির সম্প্রীতি সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে যে সংঘর্ষ ঘটেছে সেই বিষয় এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং তার সবশেষ শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত। নয়াপল্টনে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় বিএনপির উস্কানি রয়েছে বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টি করাই দলটির উদ্দেশ্য। দুপুরে সচিবালয়ে সাংবাদিক ফোরামের আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী আরও বলেন, সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতরা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রতিক ঘটনায় দায়ীদের শতভাগ শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি। পূজামণ্ডপ ও মন্দিরে হামলা লুটপাটের ঘটনায় এর মধ্যেই ধরপাকড় শুরু হয়েছে। কুমিল্লার ঘটনায় অভিযুক্ত ইকবালকে গ্রেপ্তারের পর এখন চেষ্টা চলছে অন্যদেরও খুঁজে বের করার। এখন পর্যন্ত সেখানকার দায়ের করা 10 মামলায় 18 জন সহ গ্রেপ্তার করা হয়েছে 64 জনকে। তবে শুধু কুমিল্লা নয়, নোয়াখালী, চাঁদপুর, রংপুর সহ সবগুলো ঘটনায় দায়ীদের শনাক্ত করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, শতভাগ নিশ্চিত হয়ে 2-1 দিনের মধ্যে সবার নাম প্রকাশ করা হবে। নোয়াখালীতে কিন্তু তারা নাম বলে দিয়েছে, আমরা আরও কনফার্ম হওয়ার জন্য নামগুলো এখন আপনাদের সম্মুখে আমরা বলবো না। আপনাদের এমন নামও শুনবেন যারা আপনাদেরও খুব পরিচিত ব্যক্তিদের নামও এসে গিয়েছে। রংপুরে যেটা সেখানেও নাম আসছে, কাজেই সবগুলো আমরা আপনাদেরকে খুব শীঘ্রই জানিয়ে দেব। বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যে কোনো সংঘর্ষের ঘটনায় উস্কানি দেয় বিএনপি। পল্টনে যে ঘটনা ঘটছে, বিএনপি কিন্তু সবসময় এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। তারা সবসময় একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য, একটা উস্কানি দেওয়ার জন্য, বিশৃঙ্খল পরিস্থিতি হওয়ার একটা উস্কানি দেওয়ার জন্য এগুলো করে থাকে। রোহিঙ্গা ক্যাম্পে প্রত্যাবাসন বিরোধীরা আরসার সহযোগিতায় সবসময় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পেছনে দায়ীরা একে একে পুলিশের হাতে ধরা পড়ছে। তাদের দেয়া তথ্যে বেরিয়ে আসছে উস্কানিদাতাদের নাম। নোয়াখালীতে হামলার ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সহ বিএনপি জামায়াতের 15 নেতাকর্মীর সম্পৃক্ততার কথা আদালতে জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল। সহিংসতার ঘটনায় রংপুরে আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বেরিয়ে আসছে দলীয় নেতাদের নাম।
নোয়াখালীর মন্দিরে হামলার ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু সহ বিএনপি জামায়াতের ১৫ নেতার সম্পৃক্ততার কথা আদালতে জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ফয়সাল ইনাম কমল। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার ফয়সাল সোমবার রাতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বিএনপি নেতা বুলুর নাম সহ ১৫ জনের সম্পৃক্ততার বিষয়ে তথ্য দেন। এ ঘটনায় সিলেট ও নোয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ৩ নেতাকর্মী সহ আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও পূজা মণ্ডপে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৩ আসামি আলী আজগর, নুরুল ইসলাম সুমন ও নুরুল ইসলাম জীবনকে একদিন করে রিমান্ড দেন আদালত। বিএনপির যে ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, তার নাম দিয়ে ১৬৪ ধারা আরও ১৪ জনের নাম, টোটাল ১৫ জন বিএনপি নেতাকর্মীর নামে সে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে যে তাদের সহযোগিতায় বা তাদের প্ররোচনা বা বিভিন্ন সময় তাদের সাথে গোপন বৈঠকে সে এই সিদ্ধান্তগুলো হয় এবং এই সিদ্ধান্ত মোতাবেক সে মূলত এই কাজটি করেছে। রংপুরে মাঝিপল্লীর হিন্দু সম্প্রদায়ের ওপর অগ্নিসংযোগের ঘটনায় আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হচ্ছেন শফিকুল ইসলাম, আশিকুর রহমান ও রাজীব কাউসার। এদের সবার বাড়ি পীরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে। ঘটনার দিন লুণ্ঠিত মাছ ধরার জালসহ বিভিন্ন মালামালও উদ্ধার করেছে পুলিশ। এদিকে গতকাল গাইবান্ধার সাদুল্লাপুর থেকে গ্রেপ্তার মামুন ও ওমর ফারুকের রিমান্ডের আবেদন শুনানি আগামী ২৮ অক্টোবর নির্ধারণ করেছেন আদালত। ৩ জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদের ৩ জনকে আমরা পীরগঞ্জেরই বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছি। কে কি করেছে, কে কি না করেছে সবগুলি মোটামুটি আমাদের নলেজে রয়েছে। পীরগঞ্জের ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৩ দিনের রিমান্ড শেষে ৩৭ জনকে আদালতে ফেরত দিয়ে সোমবার নতুন করে আরও ১৩ জনকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। লাবিব হাসান, সময় সংবাদ। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হিন্দু সম্প্রদায়ের জন্য বিএনপি মায়া কান্না করলেও তারা ঘটনার বিচার চায় না। এদিকে লন্ডন থেকেই কুমিল্লায় পূজা মণ্ডপে হামলার ঘটনার পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী। সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগ করছেন বিএনপি ও আওয়ামী লীগ নেতারা। এ অবস্থায় রাজশাহীতে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বললেন, লন্ডন থেকেই কুমিল্লায় পূজা মণ্ডপে হামলার ঘটনার পরিকল্পনা হয়েছে। তিনি জানান, দীর্ঘ ১ মাস ধরে বিএনপি হামলার ষড়যন্ত্র করেছে। এই ঘটনার পরিকল্পনা হয়েছে ওই লন্ডনে বসে, দীর্ঘ প্রায় ১ মাস ধরে প্রকাশ্যে বৈঠক করেছে আর গোপনে ষড়যন্ত্র করেছে এবং সেই ষড়যন্ত্রের অংশ হচ্ছে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে দুর্গাপূজার সময় বিভিন্ন জায়গায় হামলা পরিচালনা করা, আমাদের পবিত্র কোরআন শরীফকে পূজা মণ্ডপে রেখে আসা। এদিকে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে পূজা মণ্ডপে হামলা সরকারের নীল নকশা বলে বিএনপির অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, পূজা মণ্ডপে হামলার পর থেকে বিএনপি মিথ্যাচার করছে। কোনো সরকার কি চায় দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে? এতে সরকারের কী লাভ? দোষারোপের রাজনীতি যেহেতু বিএনপির আদর্শ, সেহেতু সরকারের বিরুদ্ধে কিছু না কিছু বলতেই হবে। বিএনপি নেতারা হিন্দু সম্প্রদায়ের জন্য মায়া কান্না করলেও প্রকৃতপক্ষে পূজা মণ্ডপে হামলার বিচার তারা চাননি। ঘটনার পর বিএনপির পক্ষ থেকে কেউ হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ায়নি। মন্দিরে হামলা ও লুটপাটের ঘটনায় সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ করলেও বিএনপি এখনও হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়াননি বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অবকাঠামো ও নীতিগত সুবিধা দিতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ করলে দক্ষিণ এশিয়ার বাজারও ধরতে পারবেন ব্যবসায়ীরা। সকালে গণভবন থেকে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধন করে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক বিভিন্ন সমীক্ষা ও আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর পূর্বাভাস বলছে 2030 সাল নাগাদ বাংলাদেশ পরিণত হবে 24তম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে। কৃষি, চামড়া, হিমায়িত খাদ্যসহ তথ্য প্রযুক্তি শিল্পে এখন বড় রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নিয়েই এগিয়ে যাচ্ছে দেশ। 110টি দেশে রপ্তানি হয় বাংলাদেশের ওষুধ। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিদেশি বিনিয়োগ আকর্ষণে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ঢাকায় আয়োজিত 7 দিনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট মঙ্গলবার সকালে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
38টি দেশের অন্তত 500-র বেশি প্রতিষ্ঠান এই আয়োজনে অংশ নিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর। বিনিয়োগ বান্ধব পরিবেশের উন্নতির জন্য আমরা অবকাঠামো সহ অন্যান্য নীতিগত সহায়তা প্রদানে অঙ্গীকারবদ্ধ। এই 100টা অঞ্চলে দেশি বিদেশি বিনিয়োগ করার সুযোগ রয়ে গেছে, যেগুলোতে ইতিমধ্যে প্রায় 40,000 লোকের কর্মসংস্থান হয়েছে এবং আরও 8 লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রায় 13 বছরে আমরা দেশের প্রতিটি খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করেছি। বাংলাদেশ বাণিজ্য ও অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দিচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন, বিদেশি বিনিয়োগকারীদের লাভজনক ঠিকানা হবে এই বদ্বীপ। কূটনীতির ক্ষেত্রে এটা ইকোনমিক ডিপ্লোম্যাসিটাই বেশি কাজ করে, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি। যারা বিনিয়োগ করতে আসবেন তারা শুধু বাংলাদেশ পাবেন না, আমি বলবো দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ারও দেশগুলিতে তাদের একটা সুযোগ থাকবে এই বাজারগুলি ধরার। প্রাচ্য পাশ্চাত্য ব্রিজ হিসেবে বাংলাদেশ গড়ে উঠবে ভবিষ্যতে। অর্থনীতি চাঙা করতে বিশ্ববাজারে রপ্তানি পণ্যের ঝুলিতে নতুন পণ্য যোগ করার উদ্যোগ নিতেও ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। কোন কোন দেশে কি কি পণ্যের চাহিদা রয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। লড়াইটা টি-20তে র্যাঙ্কিংয়ের 1 নম্বর দলের বিপক্ষে বাংলাদেশের। বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে দিয়ে ইংলিশদের শুরুটা হয়েছে দুর্দান্ত। বিপরীতে লঙ্কানদের বিপক্ষে জেতা ম্যাচ হেরে বেশ ব্যাকফুটে টিম টাইগার। টি-20তে এর আগে কখনোই মুখোমুখি হয়নি দুই দল। তবে পরিসংখ্যান, শক্তিমত্তা, সাম্প্রতিক ফর্ম ইংল্যান্ডের পক্ষে কথা বললেও ব্যক্তিগত পারফরমেন্সে এগিয়ে বাংলাদেশ। কারা এই ম্যাচের এক্সপেক্টর, কেমন হতে পারে একাদশ, তাই থাকছে এবারের প্রতিবেদনে। সময়ের হিসেবে পার হয়েছে 17 বছরের বেশি, মাঠে গড়িয়েছে 1366টা আন্তর্জাতিক ম্যাচ, অথচ না বিশ্বকাপ না দ্বিপাক্ষিক সিরিজ। ক্রিকেটের শটার ফরম্যাটে কখনোই বাংলাদেশ ইংল্যান্ড মুখোমুখি হয়নি পরস্পরের। অবশেষে দাড়ি টানা হচ্ছে সেই অপেক্ষার। বিশ্বমঞ্চ প্রস্তুত টাইগার লায়ন দ্বৈরথের। 2007 সালে সেই ক্যারিবিয়ান বধ। এরপর কখনোই টি-20-র মূল পর্বে জয় পায়নি টিম টাইগার। 29 ম্যাচের 7 জয়ের 6টাই বাছাইতে। অন্যদিকে বিশ্বকাপে 2010 সালের চ্যাম্পিয়নদের জয়হারের পাল্লাটা সমানে সমান। এ ম্যাচেও সুপার সাকিবেই ভরসা বাংলাদেশের। ব্যাটে আর বলে যিনি যোগাচ্ছেন স্বস্তি। অন্যদিকে মঈন আলী হতে পারেন ইংলিশদের তুরুপের দাস। পেস নয় বরং স্পিনে প্রতিপক্ষকে বেঁধে ফেলতে দায়িত্বটা নিতে হবে নাসুম মেহেদীদের। ব্যাটারদের সামলাতে হবে রাশিদের ঘূর্ণি। অটো চয়েস মুস্তাফিজের সঙ্গে সুইংয়ে পার্থক্য গড়ে দিতে পারেন ক্রিস ওকস। ওপেনিংয়ে 3 লায়নদের স্বস্তি যদি হন জেসন রয়, তবে বাংলাদেশের স্বস্তি নাইম শেখের রানে ফেরা। আগের ম্যাচে রানে ফিরেছেন মুশফিকও। ইংলিশ শিবিরে যে আছেন জশ বাটলার। আর শেষের দিকে সাইফুদ্দিনের চওড়া ব্যাটের দিকেই তাকিয়ে থাকবেন টাইগার সমর্থকরা। 22 গজের ক্রিকেটে ম্লান পারফরমেন্সের সঙ্গে মাঠের বাইরেও নানা আলোচনায় বিদ্ধ রিয়াদের দল। ক্রিকেটারদের বেফাঁস মন্তব্য যোগাচ্ছে হাস্যরসের খোরাক। তবে একটা ম্যাচই বদলে দিতে পারে সব প্রেক্ষাপট। পরিস্থিতির বিবেচনায় এ ম্যাচও টিকে যেতে পারে লিটন। বাংলাদেশও খেলতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা অপরিবর্তিত একাদশেই। মাহবুব রিমন, সময় সংবাদ। নির্মাণের 4 বছরের মাথায় চট্টগ্রামের বহদ্দারহাটের এম.এ. মান্নান ফ্লাইওভারের 2টি পিলারে ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে একমুখী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নকশা ও নির্মাণ ত্রুটির কারণে পিলারে এই ফাটল দেখা দিতে পারে বলে জানান সিটি কর্পোরেশনের মেয়র। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বহদ্দারহাট ফ্লাইওভারের র্যাম্পের 2টি পিলারে ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে আরাকান সড়কমুখী র্যাম্পটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যানজট নিরসনে সিডিএ নগরী সুলভবহর থেকে বহদ্দারহাটের 1 কিলোমিটার এলাকা পর্যন্ত উড়াল সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 2010 সালের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে 2012 সালে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ধসে 14 জন মারা যান। পরে নির্মাণ কাজ শেষে 2013 সালে এটি উদ্বোধন করা হয়, কিন্তু তেমন কার্যকর না হওয়ায় যানজট নিরসনে র্যাম্প নির্মাণ করে 2017 সালে উড়াল সড়কটি খুলে দেওয়া হয়। 4 বছরের মাথায় 2টি পিলারে ফাটল দেখা দিয়েই আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। না, নির্মাণ কাজে ত্রুটি থাকবে, ত্রুটি না থাকলে এরকম পিলারের আগার মাথা তো ফাটার কথা না। হঠাৎ যদি হয়ে যায় তাহলে তো আমাদের ক্ষতি হবে। সিটি মেয়রের কাছে আবেদন জানাচ্ছি এই কাজটা যেন অতি শীঘ্রই এটা একটা বিকল্প ব্যবস্থা করে। নকশা কিংবা নির্মাণে গাফিলতির কারণে পিলারে এ ফাটল দেখা দিতে পারে বলে মনে করেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী। এই লুপটা নাকি মূল ডিজাইনের অন্তর্ভুক্ত ছিল না, পরবর্তীতে এটা ইনক্লুড করা হয়েছে, যার প্রেক্ষিতে যেহেতু মূল ডিজাইনে ছিল না, কাজে এখানে
ডিজাইনের হয়তো একটা ফল্ট থাকতে পারে। এদিকে ক্ষতিগ্রস্ত পিলার দুটি পরিদর্শনে আসেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র। নির্মাণগত ত্রুটি আছে উল্লেখ করে যে কোনো দুর্ঘটনা রোধে র্যাম্পের উপর দিয়ে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সিটি কর্পোরেশন মেয়র। নির্মাণের ত্রুটি থাকার দরুন ফাটলটা সৃষ্টি হয়েছে। আমরা আজকেই সিডিএকে চিঠি দেব, এটার জন্য তড়িৎ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এদিক দিয়ে কোনো গাড়ির চলাচল আপাতত হবে না। বদ্রার ফ্লাইওভারের র্যাম্পটি 326 মিটার দীর্ঘ ও 6.7 মিটার চওড়া। 2012 সালে বদ্রার ফ্লাইওভারের গার্ডার ধসে 14 জন নিহত হয়েছিল, যার ক্ষত এখনও শুকায়নি বদ্রাটবাসীর। তাই ক্ষতিগ্রস্ত পিলার দুটি সংরক্ষণ করে দুর্ঘটনার হাত থেকে নগরবাসীকে রক্ষা করবে এই প্রত্যাশা এখন সকলের। নগরীর বদ্রাট ফ্লাইওভারের সামনে থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ক্যাম্পে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ সহ 7 জন হত্যার ঘটনায় ইইউ মানবিক সহায়তা কমিশন উদ্বেগ প্রকাশ করেছে। আজ উখিয়ার ক্যাম্পের নানা কার্যক্রম পরিদর্শন ও রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের 15 সদস্যের প্রতিনিধি দল। আর রোহিঙ্গারা ইইউর কাছে নাগরিক অধিকার নিয়ে মিয়ানমারে ফেরত পাঠানোর দাবি জানান। ক্যাম্প ঘুরে এসে আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। রোহিঙ্গাদের আশ্রয় শিবিরে কয়েকদিন পরপরই ঘটছে সংঘর্ষ, কখনো আধিপত্য বিস্তার, কখনো বা মাদক নিয়ে। আর এই আশ্রয় শিবিরকে কেন্দ্র করে মহিবুল্লাহ হয়ে ওঠেন নেতা। সম্প্রতি মহিবুল্লাহ সহ 7 রোহিঙ্গা হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ইইউ মানবিক সহায়তার কমিশন। মঙ্গলবার সকালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যায় ইউরোপীয় ইউনিয়নের 15 সদস্যের একটি প্রতিনিধি দল, যার নেতৃত্বে মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিশনার জানে লেনোসি। রোহিঙ্গা ক্যাম্পে সম্প্রতি সংঘর্ষের ঘটনায় আমি খুবই মর্মাহত। সেই সাথে মহিবুল্লাহ হত্যার বিষয়টি উদ্বেগজনক। এসব ঘটনা অবশ্যই নিয়ন্ত্রণ করা প্রয়োজন। প্রতিনিধি দলটি প্রথমে কুতুপালংয়ে জাতিসংঘের ট্রানজিট সেন্টারে যান। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং কার্যক্রম পরিদর্শন করেন। এরপর দীর্ঘ পথ পায়ে হেঁটে ক্যাম্প 18-তে শিশু শিক্ষা কেন্দ্রের পাঠদান কার্যক্রম দেখেন ও রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে কাজ করা হচ্ছে। এ বিষয়ে মিয়ানমারকে চাপ প্রয়োগ করবে ইইউ। এদিকে ক্যাম্পে বিদেশি কোনো প্রতিনিধি দল আসলে স্বদেশে ফিরে যাওয়ার আশায় বুক বাঁধেন রোহিঙ্গারা। তাই এবারও নাগরিক অধিকার নিয়ে মিয়ানমারে ফেরত পাঠাতে ইইউর কাছে দাবি জানিয়েছে তারা। যে বলতে পারে ইজ্জতের সাথে দিলে প্রতিনিধি দলটি বুধবার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে রওনা হবে ঢাকায়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করবে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, উখিয়া, কক্সবাজার। তাৎক্ষণিক উন্নত প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা সেবা দিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোলজি ওয়ার্ডে যাত্রা শুরু করেছে বিশেষায়িত স্ট্রোক ইউনিট। সকালে 12 শয্যা বিশিষ্ট এই ইউনিটের উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক এস.এম. হুমায়ুন কবির। এ সময় নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার হাসানুজ্জামান ও ডাক্তার ফারহানা মুসলেহ উদ্দিন সহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন। পরে এক সেমিনারে চিকিৎসকরা জানান, নতুন নতুন টেকনোলজির সংযুক্তি হয়েছে এই ইউনিটে। এতে জরুরি ভিত্তিতে সিটি স্ক্যান ও নানা পরীক্ষা করে স্ট্রোকের দ্রুত ধরন নির্ণয় করা যাবে। স্ট্রোকের রোগীদের বেশিরভাগ সময় জরুরি সেবাটা দরকার এবং এটা দ্রুততম সময়ে সমন্বিতভাবে চিকিৎসা যেহেতু করা হচ্ছে, দ্রুততম সময়ে আমাদের চিকিৎসা দেওয়া সম্ভব। এটা দিতে হবে 3 ঘন্টা থেকে 4.5 ঘন্টার মধ্যে। সেই জন্য আমরা মনে করি যে আমরা এই সুবিধা এখানে শুরু করাতে চিটাগাংয়ের সমস্ত ধরনের মানুষ তারাও এখান থেকে এই সুবিধাটা পাবেন। স্ট্রোকের পেশেন্টকে সমন্বিত কয়েকটা ডিপার্টমেন্টের প্রয়োজন হয়। তো এইখানে যে স্ট্রোক সেন্টার যেটা করা হলো এবং ওই উদ্দেশ্যেই যে সবার সাথে সমন্বিত একটা কোঅর্ডিনেশনের মাধ্যমে এই রোগীদেরকে স্পেশালাইজড এই ট্রিটমেন্টটা দেওয়া হবে। মাদক মামলায় তৃতীয়বারের মতো জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি ও তার 2 সহযোগী। তবে বিচারক ছুটিতে থাকায় পেছানো হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার শুনানি। পরবর্তী দিন ধার্য করা হয়েছে 15 নভেম্বর। মাদক মামলায় হাজিরা দিতে মঙ্গলবার সকাল 9:30টায় ঢাকা মহানগর আদালতে হাজির হন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণি। সঙ্গে ছিলেন সহযোগী অপর 2 আসামি।
এদিন বিচারক ছুটিতে থাকায় পরীর বিরুদ্ধে সিআইডির দেয়া অভিযোগপত্রের শুনানি হয়নি। তবে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চাইলে ভারপ্রাপ্ত বিচারক তা মঞ্জুর করেন। মামলার পরবর্তী তারিখ দেওয়া হয়েছে 15 নভেম্বর। যেহেতু এরা এখানে আগে জামিনে ছিল, তারা আবার যেহেতু কোর্ট বদল হলে পরে আবার জামিন চাইতে হয়, তারা এখানে জামিন চেয়েছিল। আদালত দেখে আদালত 3 জনকেই জামিন দিয়ে দিয়েছে। যদিও পরিমণির আইনজীবীরা শুনানির তারিখ 1 মাস পেছানোর আবেদন করেছিলেন, তার আইনজীবী জানান শুটিং নিয়ে ব্যস্ততা যাচ্ছে তার। যেহেতু পরিমণি দীর্ঘদিন জেল হাজতে ছিলেন, এরপর তার শুটিংগুলো শুরু হয়েছে বিভিন্ন ছবির, এর জন্য তাকে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় যেতে হচ্ছে, যার কারণে আমরা কোর্টকে আবেদন করেছিলাম যে 1 মাসের বেশি টাইম দেওয়ার জন্য। পরবর্তীতে কোর্ট 15 তারিখ পর্যন্ত একটা সময় দিয়েছে। গত 4 আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরিমণিকে গ্রেফতার করে র্যাব। বাসা থেকে মাদক উদ্ধারের দাবি করে সংস্থাটি। এই মামলায় 27 দিন জেলে ছিলেন আলোচিত এই নায়িকা। গত 4 অক্টোবর মাদকের সংশ্লিষ্টতা মিলায় পরিসহ 3 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় সিআইডি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ইভ্যালি অফিসে তালাবদ্ধ 2টি সিন্দুক ও কয়েকটি আলমারি ঘিরে রহস্যের জন্ম নিয়েছে। উচ্চ আদালতের নির্দেশে গঠিত বোর্ড বলছে এ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। এছাড়া বোর্ডের ধারণা, টাকা পাচারের জন্যই প্রতি মাসে দুবাই যেতেন রাসেল। ইভ্যালিকে পুনরুজ্জীবিত করার প্রত্যয় ব্যক্ত করেন হাইকোর্টের নির্দেশে গঠিত কমিটি। এদিকে মঙ্গলবারও ইভ্যালির অফিসের সামনে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহক ও ব্যবসায়ীরা। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দায় দেনা সম্পত্তি অনিয়ম খতিয়ে দেখতে একটি বোর্ড গঠন করে দিয়েছিল দেশের উচ্চ আদালত। মঙ্গলবার এই বোর্ডের সদস্যরা যায় ইভ্যালির ধানমন্ডি অফিসে, করেন রুদ্ধদ্বার বৈঠক। বৈঠক সফল দাবি করে বোর্ডের চেয়ারম্যান জানান, অফিসে তালাবদ্ধ 2টি সিন্দুক ও কয়েকটি আলমারির সন্ধান মিলেছে, যা থেকে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে প্রতি মাসে ইভ্যালির এমডি রাসেলের দুবাই সফরে যাওয়ার। আমরা আজ করতে পারি, ইনফ্যাক্ট সালাউদ্দিন সাহেব নিজেও আন্দাজ করেছেন যে সে দুবাই যেত টাকা পাচার করতে। 2টি সিন্দুক এবং বেশ কয়েকটি আলমিরা রয়েছেন, যেগুলো এখনও তালাবদ্ধ রয়েছে। আমরা তো আশা করছি যে এই সিন্দুকগুলোতে অনেক মূল্যবান জিনিসপত্র পাওয়া যাবে। বোর্ড জানায় ইভ্যালির সম্পত্তি, দেনা এবং ক্ষতিগ্রস্তদের তালিকা করা হবে। চেষ্টা করা হবে প্রতিষ্ঠানটিকে চালু রাখার, না পারলে করা হবে বিলুপ্ত। এটা কন্টিনিউ করা উচিত, কারণ এখানে জনগণের হাজার হাজার কোটি টাকার বিষয় রয়েছে। হাজার হাজার মানুষ প্রতারিত হয়েছেন, তাদের সেই প্রতারণার পয়সাটা ফেরত দেওয়া, সেটি আমাদের একটি আইনি দায়িত্ব। এদিকে বোর্ড যখন মিটিং করছিল, তখন কার্যালয়ের বাইরে মানববন্ধন করছিলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও গ্রাহকরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, বিনা উস্কানিতে হামলা, দাবি মির্জা ফখরুলের। বিশৃঙ্খলাই উদ্দেশ্য, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। নোয়াখালীতে সহিংসতার ঘটনায় জড়িত বিএনপি নেতা বুলু আদালতে স্বেচ্ছাসেবক দল নেতার স্বীকারোক্তি। মূল পরিকল্পনাকারীরা চিহ্নিত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ইভ্যালির অফিসের তালাবন্ধ সিন্দুক ও আলমারি ঘিরে রহস্য, টাকা পাচারের জন্যই প্রতি মাসে দুবাই যেতেন সিইও রাসেল। হাইকোর্ট গঠিত কমিটির বৈঠক। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।